কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে স্বস্তিতে নাই ভারত। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে স্তম্ভিত ভারত। ভারত স্তম্ভিত হয়ে গেছে ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার ভারতের একটি টেলিভিশনের সাথে। বাংলাদেশকে নিয়ে এবার ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা তো নয়, বরং বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে কড়া বার্তা দিতে যাওয়া হচ্ছে, যাতে বাংলাদেশকে কোনো প্রকার বিরক্ত করা না হয়। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে ভারত। তাড়াতাড়ি ঢোক, আমরা খাপটা লাগায় দেব। আমরা ইন্দ্রের মতো পানিতেও চুবাবো না, লাত্তি উষ্টাও মারবো না। তবে আমাদের যে ভাইদেরকে এই গণ অভ্যুত্থানে হত্যা করেছিস, সেই হত্যার বিচার আমরা করব। একটা একটা লাশের বিচার করব। এমন একটা ফোনালাপের পর ভারত কি করতে চায়? এমন একটা ফোনালাপের পর বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে? এমন একটা ফোনালাপ কার জন্য অপমানজনক? এমন একটা ফোনালাপ কার জন্য সম্ভাবনাপূর্ণ? এর পেছনে যে রাজনীতিটা, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এই জায়গাগুলোতে শুধু ফ্যাক্টরি না, ওই জোনে যদি অনেক বেশি বিজেপি এবং মিলিটারি ডিপ্লয় করা হয়, আমি মনে করি না তাদেরকে গুলি করতে হবে। যথেষ্ট পরিমাণ প্রেজেন্সও যদি তাদের থাকে, এই জিনিসটাই ওখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যথেষ্ট, এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস, আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই দেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন, আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, শেখ হাসিনাকে ভারতে নিয়ে গিয়ে কিন্তু ভালোভাবে ফেঁসে দিয়েছে, এমন তথ্য জানিয়েছে কিন্তু গণমাধ্যম। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আম এবং সালা হারিয়েছে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার একমাত্র পুত্র কিন্তু বড় একটা বিপদে পড়তে চলেছে, এমন তথ্য জানিয়ে কথা বলেছে গণমাধ্যম। সেই সাথে দেখতে পারবেন গোপালগঞ্জ শেখ হাসিনাকে এই বাংলাদেশে আনার জন্য কেমন পরিকল্পনা সাজিয়েছে, সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। শুধু তাই নয়, গোলাম মাওলা রনি সাহেব কিন্তু বলেছে 1000 বছর হয়ে গেলেও শেখ হাসিনার শাস্তি হবে এই বাংলাদেশে। হঠাৎ কেন গোলাম মাওলা রনি সাহেব এমন কথা বলেছে, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। হাসিনা পাশে আছে, চট করে ঢুকে পড়বে। আমি কই তাড়াতাড়ি ঢোক, আমরা খাপটা লাগাই দেব। আমরা ইন্দ্রের মতো পানিতেও চুবাবো না, লাত্তি উষ্টা মারবো না। তবে আমাদের যে ভাইদেরকে এই গণ অভ্যুত্থানে হত্যা করেছিস, সেই হত্যার বিচার আমরা করব। একটা একটা লাশের বিচার করব। যে পুলিশগুলো গুলি করেছে, ওদের সাথে আন্দোলনকারীদের জমি জমা নিয়ে সম্পর্ক ছিল না, বা ওদের পরিবারের মাথায় গিয়ে বাড়ি দেয়নি জনগণ। কিন্তু এই পুলিশগুলো জনগণকে হত্যা করতে বাধ্য হয়েছে তোর নির্দেশে, তোর নেতাকর্মীদের নির্দেশে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তোর দলের। তুই তাড়াতাড়ি চট করে বাংলাদেশে ঢোক, ইন্দুরের খাঁচার মতো। আমরা এই খাঁচা বন্ধ করে দেবো, তারপরে কেমনি বিচার করতে হয় আমরা দেখবো। শেখ হাসিনা যে ভারতের একটা বান্দি দাসী, তার একটা প্রমাণ দিচ্ছি। এই যে আখাউড়াতে সড়কের কাজ চলছে, এই আখাউড়া সড়কে প্রায় 5000 কোটি টাকার বিনিয়োগ, তার মধ্যে অর্ধেক দিয়েছে ভারত। কিন্তু এই কাজের জন্য সমস্ত ম্যাটেরিয়াল, সমস্ত লোকবল হাসিনা ইন্ডিয়া থেকে নিছে। আপনারা খোঁজেন না যে 26 লাখ ইন্ডিয়ান নাগরিক আসলে কোথায়? এই 26 লাখ ইন্ডিয়ান নাগরিক, এটাকে আমাদের বক্তব্য। এই যে শোনেন, ইন্ডিয়ান একজন সাংবাদিক বলছে 26 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করছে। হাসিনা ইন্ডিয়ার বান্দি, বাংলাদেশের বেকাররা কাজ পায় না, ইন্ডিয়া থেকে লোক আইনা কাজ করায়। এখন হাসিনা পালাইছে, এই বান্দির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার লোকরাও পালাইছে। আপনারা জিজ্ঞাসা করছিলেন না যে 26 লাখ ইন্ডিয়ান কোথায়? এই 26 লাখ ইন্ডিয়ানের মধ্যে আরো রয়েছে গার্মেন্টস সেক্টরে। এগুলোকে ধৈর্য চিপ্পা না রস বের করা পর্যন্ত আমাদের গার্মেন্টস সেক্টর শান্ত হবে না। আমাদের অনেকগুলো গার্মেন্টস অলরেডি ইন্ডিয়া বিপদে ফেলে একবার করে ফেলছে, এবং আমাদের এই গার্মেন্টসগুলোতে যে কোটা পাই আমরা বাংলাদেশের পক্ষে, এই ইন্ডিয়ান মালিকানাধীন গার্মেন্টসগুলো বাংলাদেশের কোটা ব্যবহার করছে। ওদের দেশের কোটাও ব্যবহার করছে, বাংলাদেশের কোম্পানিকে কিনে নিয়ে বাংলাদেশের কোটা ব্যবহার করছে। এই ইন্ডিয়ান এজেন্টগুলো আমাদের গার্মেন্টসগুলোতে লস দেখিয়ে আমাদের শ্রমিক অসন্তোষ তৈরি করে, শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক নষ্ট করে। আপনাদেরকে বলছি, এই ইন্ডিয়ানরা ওদের দেশে গার্মেন্টস স্থানান্তর করার জন্য চেষ্টা করবে কিনা বলেন? তাহলে এরা শ্রমিক মালিক অসন্তোষ তৈরি করার জন্য কাজ করবে কিনা বলেন? অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আওয়াজ উঠেছে, ইন্ডিয়া হটাও, এক্সপেল ইন্ডিয়ান ওয়ার্কার্স আওয়াজ উঠেছে। হাসিনা বাংলাদেশের কি ক্ষতি করেছে দেখেন। কারো যদি জন্মের সমস্যা না থাকে, তাহলে সকল কর্মী ইন্ডিয়া থেকে আনবে। তার যদি জন্মের সমস্যা না থাকে, ও যে বাংলাদেশের জন্ম না, ওর যে অন্তর ইন্ডিয়ায় পড়ে আছে, তার দলিল আপনারা পাইছেন। সব কর্মী ইন্ডিয়া থেকে কাজ করে আছে। ও আবার বলে চট করে ঢুকবে এখানে। তুই ঢোক, তাড়াতাড়ি ঢোক না, আমরা কি ভয় পাইছি? তুই ছিলি, অস্ত্র ছিল সবই ছিল, তারপরে পালালি কেন? তো এখন তো আমরা আগে আরো বেশি শক্তিশালী, এখন তো আরো বেশি নিয়ন্ত্রণ করছি আমার দেশকে। তাহলে এই অবস্থায় আসবে, তোর একটা কর্মীকে প্রেস ক্লাবে পাঠা সাহস করে, একটা কর্মীকে। শেখ মুজিব যেদিন মরছিল সেই দিন বাংলাদেশ মিষ্টি কেন বিতরণ করছিল? তার মানে তোর বাপেও ছিল এরকম একটা জুলুমবাজ, পুরো পরিবার বাংলাদেশকে জুলুম করছে। হিটলার বলছিল ইহুদি কিছু বাঁচিয়ে রাখছি যাতে করে মানুষ ইহুদিকে চেনে।
তুই বাচ্চা থেকে প্রমাণ করছিস তোর পরিবার কতটা জুলুম। বাস এই পরিবার কতটা জুলুম করছে, নাগরিকদের উপর মিষ্টি বিতরণ করছে। তোর বাপের সাথে জিয়াউর রহমানের তুলনা কর। কেন তোর বাপের জানাজা নামাজ পড়লো না, মৃত্যুর পরে কেউ আগে আসলো না? আর কেন জিয়াউর রহমান মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করছে এবং সারা বাংলাদেশ কেন শোকে শোকাতুর হয়ে গেছে? মানুষ বুঝেছিল শেখ মুজিবুর মরার পরে যে মানুষ নাজাত পাইলো, আর জিয়াউর রহমান মরার পরে মানুষ শোকে আচ্ছন্ন হয়েছিল যে কি এক রত্ন হারাইলো। একটা ছিল নাজাত আর একটা ছিল শোক, প্রকৃত শোক। জিয়াউর রহমান মৃত্যুর পরে মানুষ প্রকৃত শোক করেছে। বাংলাদেশে চট করে ঢুকবি, চট করে ঢোক, আমরা চট করে খাতা লাগাই দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস, আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই দেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন, আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ পত্রটিকে আপনি দেশ জাতির কাছে দেখাতে পেরেছেন? না, দেখাতে পারেন নাই, কারণ শেখ হাসিনা এখন এই দেশের সাংবিধানিকভাবে এখন এই দেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয়টি আসেন যে আপনি যে এই দেশে যে আপনি ক্ষমতায় বসার জন্য অসংখ্য ছাত্র এবং পুলিশ হত্যা করেছেন, এই পুলিশ হত্যার বিচারের অগ্রগতি কি, সে সম্পর্কে কোন দেশ জাতিকে কোনো তথ্য দিয়েছেন, কোনো কিছু বলেছেন? না, বলেননি। কেন বলেননি? বিকজ আপনার তত্ত্বাবধানে, আপনার নেতৃত্বে বিএনপি, জামাত, হিজবুত তাহরীরের জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে এবং এই আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে। এই জন্য এই ব্যাপারে আপনি কোনো উত্তর দিতে পারেননি। তারপরে হচ্ছে যে আপনি আমাদের জনগণের যে সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া নির্বাচনের রোডম্যাপ, আপনি কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন? নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কোথায়? আপনি করেননি। কেন করেননি? বিকজ আপনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই দেশের ক্ষমতায় থাকতে চান, এই জন্য করেননি। তারপরে এই দেশের মানুষের জনগণের মনে প্রশ্ন যে আয়নাগরের গুজব ছড়িয়ে আপনি ক্ষমতা আসছেন, সে আয়নাগরটি এখন কোথায়? এই দেশের জনগণটি, আপনি তো এখন ক্ষমতায়, আপনি বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আয়নাগরটি দেখান কোথায় সে আয়নাগর? আয়নাগর আপনি দেখাতে পারেন না, দেখাতে পারবেন না, বিকজ বাংলাদেশে আয়নাগর নামে কোনো কিছু এই শেখ হাসিনা সরকারের আমলে আয়নাগর নামে কোনো কিছু অস্তিত্ব ছিল না। বাট এখন আপনি যেটি করছেন যে সেটি হচ্ছে একটি আয়নাগর বানানোর জন্য সারা বাংলাদেশের কবর থেকে লাশ চুরি হচ্ছে, লাশের কঙ্কাল চুরি হচ্ছে। কেন চুরি হচ্ছে? এই লাশের কঙ্কাল দিয়ে আপনি একটি আয়নাগর বানিয়ে দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে চান। প্রিয় দেশবাসী, আপনাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে, কবর পাহারা দিতে হবে, কবর থেকে যেন কোনো লাশ উত্তোলন করতে না পারে, কবর থেকে যেন কোনো কঙ্কাল চুরি না করতে পারে। ডক্টর ইউনূস কিন্তু এই কাজটি করাচ্ছে। তারপরে হচ্ছে আপনি ক্ষমতায়, আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের মানুষকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে যে 26 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে। তাহলে আমার এই দেশের বাঙালি ভাইদের, অসংখ্য ভাইদের গণহারে চাকরি যাচ্ছে, তাদেরকে গণহারে চাকরি থেকে জোর করে পদত্যাগ করাচ্ছেন, বহিষ্কার করাচ্ছেন, তাদের রুজির জীবন তাদের কেড়ে নিচ্ছেন। তাহলে 26 লাখ ভারতীয় এখনো কেন চাকরিতে আছে? 26 লাখ ভারতীয় লোকদেরকে চাকরি থেকে বিতাড়িত করুন, তাদের লিস্টটা জনসম্মুখে প্রকাশ করুন। আপনি করতে পেরেছেন? না, পারেন নাই, কারণ এগুলো গুজবের উপর ভিত্তি করে আপনি ক্ষমতাটা দখল করেছেন। তারপরে আসেন প্রশ্ন আছেন যে 7.62 রাইফেল কোথা থেকে আসলো? ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছে 7.62 রাইফেল, এগুলো কোথা থেকে আসলো? আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে যে কয়টা দেশ এগুলো ব্যবহার করে এর মধ্যে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ 7.62 রাইফেল ব্যবহার করে না। তাহলে এই 7.62 রাইফেল কোথা থেকে আসলো এবং কারা ব্যবহার করলো এবং ছাত্রদের উপরে কারা গুলি চালালো? আপনার সেই জঙ্গি নাটক, জঙ্গিদেরকে দিয়ে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার আপনার সব কিন্তু বের হয়ে গেছে, আপনি কিন্তু সেটি প্রকাশ করতে পারেন নাই। তারপরে আসেন সবচেয়ে বড় জিনিস, যেটা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? আজকে সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, রাজধানী, চাঁদাবাজি, চিন্তাই হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন, কি করেছেন? কিছুই করতে পারেন নাই। তারপরে আপনার সারা বাংলাদেশে যে ইন্টারপোলের রেড নোটিশে ঝুলিয়ে থাকা যেসব সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দ ছিল, যেসব বড় বড় দাগি সন্ত্রাসীরা ছিল, ইন্টারপোলের রেড অ্যালার্টে ছিল, তাদেরকে আপনি মুক্তি দিয়েছেন কেন? দেশ জাতি জানতে চাই। তাদেরকে মুক্তি দিয়ে দেশের সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চান, আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করতে চান, এই উদ্দেশ্যে তাদেরকে মুক্তি দিচ্ছেন। তারা আপনাকে, এই সন্ত্রাসীরা আপনাকে রক্ষা করতে পারে না। বাঙালিরা জেগে উঠলে পারবেন না। তারপর সারা বাংলাদেশের চাঁদাবাজি কেন? বাংলাদেশের কল কারখানা, ফ্যাক্টরি এগুলো বন্ধ কেন? এগুলোর জন্য আপনি কি পদক্ষেপ নিলেন? এই মানুষগুলো যে চাকরি হারাচ্ছে, তাদের রুটি রুজির আপনি হাত দিয়েছেন, তাদের রুটি রুজি আজকে ধ্বংস করে দিয়েছেন, এই মানুষগুলো কোথায় যাবে? এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? কোন পদক্ষেপ নেন নাই। তারপরে 65 বয়সের একজন বৃদ্ধ ভিক্ষুককে, মহিলাকে দর্শন করা হয়েছে, এর বিচারের জন্য আপনি কি করেছেন? এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আধুনিক যুগে এই ঘটনা বিরল, এর জন্য আপনি কোনো ব্যবস্থা নিতে পারেননি। তারপরে মুক্তিযোদ্ধা কমান্ডারের উপরে কেন হামলা হলো? 5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেমনে পারছে ভাগছে, নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সমর্থন ছিল, হাতে মেশিনারিজ ছিল, টাকা পয়সা ছিল, তারপরেও ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে, তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ। গত দুদিন যাবৎ শেখ হাসিনার যে ফোন কলটা ভাইরাল, যে সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে যাব। আমি যখন এটা নিয়ে আমার বিশ্লেষণ দিলাম, তখন অনেকে লিখলেন যে হাহারি এক দিলেন। যখন সাংবাদিক ইলিয়াস তিনি বললেন, তখন বললেন যে ভাই কথাটা কিন্তু ঠিক, আপনি হাহারি এক দিচ্ছেন, কিন্তু যারা বিশ্লেষণ করে তারা কিন্তু ঠিকই ভাবছে যদি ঢুকা যায় পরিস্থিতি কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না। কারণ এমন লম্বা সময় হয় নাই যে আওয়ামী লীগ একদম ধরেন নিশ্চিহ্ন হয়ে গেছে, অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে নাই বা জেল টেলে পুইরা অবস্থাটা খুব বেশি কাহিল। আর গোপালগঞ্জ এটা হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি। 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গোপালগঞ্জে মানুষ যেভাবে বিদ্রোহ করেছিল, সেনাবাহিনীর সাথে যেভাবে সংঘর্ষে জড়িয়েছিল, এরপরেও কিন্তু গোপালগঞ্জে সেই রকম কোনো অ্যাকশন আমরা হতে দেখিনি। এখন যখন গত দুদিন যাবৎ গোপালগঞ্জে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন মেসেজটা আসলো, গোপালগঞ্জে শুরু হয়ে গেছে নতুন খেলা। ঠিক
5ই আগস্টের আগ পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি যে বিএনপিকে কোথাও কোনো রকম সাইড দিত না আওয়ামী লীগ, একই দৃশ্য। তবে আমি এখানে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের আবার বলি, চরিত্র বদলাইতে হবে। বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে অনেক জায়গায়, আগের মতন একদম এটা করতে দেবো না, বিরোধী দলের মাঠে নামতে দেবো না। এই জিনিসগুলোতে দুইটা জিনিস ঘটবে। প্রথমত, অনেক জায়গায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি যখন সমালোচিত হচ্ছে, আওয়ামী লীগের সমালোচনাটা বন্ধ হচ্ছে, তখন আপনারা নতুন করে আবারও প্রমাণ করতেছেন যে আগের মতন ক্ষমতায় গেলে মারকাট, পিটাপিটি, গুন্ডাগিরি, পাবলিক কিন্তু দাঁত ভেঙে ফেলবে। এবার গোপালগঞ্জ হন আর আখাউড়া হন আর কুমিল্লা হন বা নাঙ্গলকোট হন, যেখানেই হন, ঠিক আছে, এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। কারণ এই একটা এলাকার ঘটনার প্রভাব সারা বাংলাদেশে পড়বে। যদি বিএনপি সরকার ক্ষমতায় বসে তখন কিন্তু এইভাবে দৌড়ে দৌড়ে আপনাদেরকে পিটাবে। 2-4 জন অতি উৎসাহী নেতার কারণে পুরো গোপালগঞ্জবাসী পিটানো খাবে, এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং ওই গুন্ডামি পান্ডামির রাজনীতিতে যারা বিশ্বাসী তারা আওয়ামী লীগ থেকে এখনো ভালো হয়ে যান, নয়তো রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আবার ঝুলাই ফেলবে বিএনপি আসলে, বিচার হবে না। কারণ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যা করছে এগুলোর কিন্তু বিচার হয় নাই, বাস্তবতা। এবার দেখেন, গোপালগঞ্জে গতকালকে বিএনপির গাড়ি বহরে ব্যাপক হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ আরও বেশ কিছু নেতাকর্মীরা। আর এতে স্বেচ্ছাসেবক দলের 2 জন নেতা নিহত হয়েছেন, টেলিভিশন সংবাদকর্মীরা আহত হয়েছেন, প্রায় 30 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারাই এই ঘটনা ঘটিয়েছে বলে টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে। বিকেল 4:30টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। এই সময় বিএনপির বহরের 6টি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যিনি হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন। আর এখানে আপনার আমরা যদি দেখি এরা সবাই সম্ভবত কেন্দ্রীয় নেতা ছিল। মানে ঘটনাটার বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। আর তার আগমনকে উপলক্ষে জেলা শহরের ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীরা। 3টায় জেলা শহরের বেদগ্রাম এলাকার পথসভা শেষে 4টার দিকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপির নেতাকর্মীরা। এই সময় ঘোনাপাড়ায় তাদের গাড়ি বহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। এই সময় ছবি তুলতে গেলে আওয়ামী লীগের একসময় জাতীয় টিভি ছিল সময় টিভি, সেই সময় টিভিরই সাংবাদিক মারধরের শিকার হয়। আর এতে 2 পক্ষের মধ্যে ধাওয়া হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে। আর ফাইনালি আপনার বেধড়ক পিটিয়ে সড়কের পাশে জীবন কেড়ে নেওয়া হয় ছাত্র দলের বা বিএনপির 2 জন ঊর্ধ্বতন নেতাকর্মীদের। আর ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন তিনি বিষয়টিকে নিশ্চিত করেছেন। আর পাল্টাপাল্টি কর্মসূচি। এখন এই বিষয়গুলো হঠাৎ করে কেন আসলো? গোপালগঞ্জ এতদিন যাবৎ শান্ত ছিল, প্রথম দিকে একটু আওয়াজটা ছিল, তারপরে দেখেন টেকনিক্যালি শান্ত হয়ে গেছিল। এখন আবার শেখ হাসিনার ফোন কলের পর গোপালগঞ্জে যে দৃশ্য আমরা দেখলাম, এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডেকে আনবে। আমি আবার বলি যে বেকালেঞ্জাস এটা সোজা হয়ে যান। আমি সবসময় বলি যে সমালোচনা করতে পারে নিজের দলের, কারণ আপনারা মনে করছেন যে 4টা গাড়ি আসছে, এখন আর কি ডক্টর ইউনূসের সরকার প্রশাসনকে ওইভাবে কন্ট্রোল করতে পারতেছেন না। প্রশাসনে আমাদেরই লোক, নেত্রী আওয়াজ দিছে আসবে, ভাই নেত্রী জায়গায় আছে, আশাটা এত সোজাও না যতটা বলে, এটাও মাথায় রেখেন। একটা জেলা দিয়ে তো আর বাংলাদেশ না, পুরো বাংলাদেশ একদিকে ব্যাকলে। বিএনপি এতদিন মাঠে নামে নাই পুলিশের কারণে, র্যাবের কারণে, মামলা হামলা গুলির কারণে, এখন তো বিএনপির তারা নামবে। হয়তো কালকে তারা প্রস্তুত ছিল না, আপনারা পরিকল্পিতভাবে তাদের উপর ঝাঁপাই পড়ছেন, কিন্তু এটার রেজাল্ট কি হবে সেটা কিন্তু ভাবেন নাই। ক্ষমতা বিএনপি যাচ্ছে নিশ্চিত, ভারত কিন্তু জামাতরে টেকনিক্যালি একটা নেগেটিভ ইস্যুতে নিয়ে আসছে, আমি এটা পরবর্তীতে জানাবো। তো বিএনপি ক্ষমতায় আসলে এই গোপালগঞ্জে 6টা গাড়ি না, তখন 6000 গাড়ি ঢুকবে, বাড়িতে ঢুইকা ঠিক কিন্তু খাওয়া ফেলবে। আর আমরা তখন সমালোচনা করার সুযোগ নেই, কারণ আপনার যদি এরকম কুরকুরি থাকে তা আপনারা খাইলে তার আমাদের কি করার থাকবে বলেন? এইসব নিয়ে আমরা নিউজও বানাবো না। যাদের রাজনৈতিক সমাবেশ আছে তারা করবে, আপনি বাধা দেওয়ার কে? সজীবজয় জয় টাকা পয়সা আমেরিকা আছে, শেখ হাসিনা যেমন আছেন ভালোই আছেন, সবাই সবার মতন আছেন, তিনি দেশে আসবেন, আসার পরে ঢুকুক আগে, তারপরে আপনারা মাঠে নামেন, সেটা আলাদা। কিন্তু এখন বিএনপি নেতা পিটিয়ে মেরে ফেলতেছেন, কতগুলো মামলা হবে, সাধারণ কতগুলো মানুষ এখন এই মামলার আসামি হবে। অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে আজকে কিন্তু ঠিক মাটির নিচে চলে গেছেন। ওইখান থেকে খুঁজে আনবে, বেনজির বলছিল না বিএনপি জামাত যেখানে পাবে খুঁজে আনবে, ওইরকম আপনাদেরকে খুঁজে আনা হবে। সাবধান হন, এত কিছু দেখেও এখনো হোশ ফিরতেছে না। বাংলাদেশে শেখ হাসিনার বিচারের তোড়জোড় চলছে এবং এটা যেন তেন বিচার নয়। বাংলাদেশে যে একটা আদালত রয়েছে, হাইকোর্টের একটা বেঞ্চের মর্যাদা সম্পন্ন ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। তো এই যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, সংসদের একটি বিশেষ আইন দ্বারা এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল শেখ হাসিনার জামানাতে, মূলত জামাতের নেতাদের বিচার করার জন্য। এবং এই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদেরকে এই ট্রাইব্যুনালের অধীনে যে বিচার কার্য, তো সেই বিচার কার্যের মাধ্যমে অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলিম, তাদেরকে এই অপরাধে ফাঁসিতে লটকানো হয়েছে। তো এই বিচার প্রক্রিয়া যখন চলছিল তখন নিয়তি কি খেলছিল, বা আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানে বসে শেখ হাসিনার তাকদীর সম্পর্কে কি লিখছিলেন, এটা আমরা জানি না।
বা এখন এই যে ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে এটির শেষ পরিণতি কি, এবং এটি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কি হতে পারে, এর মধ্যে প্রকৃতির কি লীলা খেলা রয়েছে, ইসলামী শরীয়তে কি বিধান রয়েছে, মারেফতের কি বিধান রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, জমিন অহংকার করার দুঃসাহস কোনো মানুষ দেখাবে না। আমি এই ট্রাইব্যুনাল গঠনের একেবারে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এর গঠন, এর কর্মকাণ্ড, এর অনিয়ম এবং পরবর্তীতে যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে সবগুলোরই একজন দর্শক, তার সঙ্গে সঙ্গে সংসদে থাকার কারণে অনেক বিষয়াদির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আমার সুযোগ হয়েছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে তোমারই বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে বা অন্যের জন্য যদি কেউ ফাঁদ পাতে তাহলে সেই ফাঁদে আপনাকে পড়তে হবে। আপনি যদি অন্যকে গালি দেন, অন্যের চরিত্র হনন করেন, আপনার জন্য খুব বেশি সময় নেই যে ওইগুলো সব সুদে আসলে আপনার দিকে ধেয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, জামাতকে নিয়ে, রাজাকার আল বদরদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, যুদ্ধাপরাধ নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেত্রীর যে বাড়াবাড়ি রকম আতিশয্য ছিল, গোস্বা ছিল, ক্রোধ ছিল, প্রেম ছিল, মানে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে প্রেম ছিল, এই সবগুলো যখন সীমা অতিক্রম করেছে, সেই সীমার বাইরে যখনই সে কোনো কিছু করার চেষ্টা করেছে, আজ সেটা তার জন্য কতটা বুমেরাং হয়ে পড়েছে সেটা এই সময়টাতে 2024 সনের সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি। তো যে অপরাধের সাজা দেওয়ার জন্য জামাতি নেতাদেরকে শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেই একই ট্রাইব্যুনালে এখন তাকে বিচারের আওতায় আনার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এবং এটা যে আজকে হয়েছে তা নয়, আওয়ামী লীগপন্থী যারা লোকজন তারাই এই কথা অনেক আগে বলেছেন। এটিকে 2015 বা 16 সনের ঘটনা। 71 টেলিভিশন বন্ধ যে কোনো একটা টেলিভিশনে ডক্টর মুনতাসির মামুন একটা কথা বলছিলেন যে এটি একটা সব সম্ভবের দেশ বাংলাদেশ, এখানে সবকিছু সম্ভব। এমনও দিন আসতে পারে যেই দিন এই যে রাজাকারদেরকে বিচারের জন্য আমরা যে ট্রাইব্যুনাল তৈরি করেছি, এই ট্রাইব্যুনালে আমাদেরকে উল্টো রাজাকার আখ্যা দিয়ে এখানে আমাদের বিচার করা হতে পারে, এটা সম্ভব। তো ডক্টর মুনতাসির মামুন এই কথাগুলো কিন্তু টেলিভিশনে সরাসরি লাইভে কথাগুলো বলেছেন, আমি নিজে শুনেছি। তো দেখুন, বেশি দিন যায়নি, আবার সেই ঘটনাটি ঘটে যাচ্ছে। শেখ হাসিনাকে বিচারের জন্য বা শেখ হাসিনার বিচারের জন্য ট্রাইব্যুনালে ইতিমধ্যে একজন প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, জনাব অ্যাডভোকেট তাজুলকে। তো উনি ওনার অন্য সহকর্মীদেরকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধগুলোর অভিযোগ, সেই অভিযোগগুলো তিনি গ্রহণ করবেন, তিনি তদন্ত করবেন, তিনি চার্জশিট দেবেন। মানে অত্যন্ত ক্ষমতা সম্পন্ন কিন্তু এটা কমিটি, মানে তার এটা অভিযোগ গ্রহণ করার, থানা যেভাবে মামলা নেয় ঠিক সেভাবে মামলা নেওয়ার, আবার সেটা তদন্ত করার, এবং সেই তদন্ত করে আবার সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার, এবং সেই তদন্ত রিপোর্টকে আবার আদালতে প্রমাণ করার যে পুরো কর্মকাণ্ডটি যিনি করবেন তিনি এই চিফ প্রসিকিউটর। তিনি দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত নেতাদের আইনজীবী ছিলেন, এবং ওই সময়টিতে তার মুখ, অর্থাৎ জামাত নেতাদের যখন বিচার চলছিল তখন অ্যাডভোকেট তাজুলের যে মুখ, এটি আমরা প্রতিদিন টেলিভিশনে দেখতে পেয়েছি। তো সেই একই মুখ আবার এখন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এটাই বলে নিয়তি। এটি তাজুল কখনো জীবনে কল্পনা করেছেন কিনা আমি বলতে পারবো না, তিনি আমার বয়সে ছোট ছোট ভাইয়ের মতো। তো তিনি যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের কৌশলী ছিলেন, উকিল ছিলেন, তখন সঙ্গত কারণে তার অনেক থ্রেট ছিল, তাকে নিয়ে অনেক ট্রল হতো, আওয়ামী লীগের লোকজন তাকে নানাভাবে হুমকি দিত, ধামকি দিত। তো ওই সময়টাতে তার মধ্যে যে একটা ইনফেরিয়ার কমপ্লেক্স ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, সেই আতঙ্কের মধ্যে তিনি কি কখনো স্বপ্নে কল্পনা করেছেন যে আগামী দিনে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে এবং সেই বিচারে প্রধান কৌশলী তিনি হবেন, চিফ প্রসিকিউটর তিনি হবেন? কিন্তু বাস্তবে আমি শিওর যে তিনি সেটি কল্পনা করেননি কখনো, কিন্তু আজ সেই ঘটনাটাই ঘটছে। তো ট্রাইব্যুনাল তার কর্মকাণ্ড শুরু করেছে। অভিযোগ এখন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তিনি গ্রহণ করছেন। মূলত সেই শেখ হাসিনার শাসনামল 2009 থেকে এখন পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেগুলো গুম হোক, হত্যাকাণ্ড হোক, আয়নাঘর হোক, কিংবা একেবারে শেষের দিকে জুলাই এবং আগস্ট মাসে রাজপথে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে শেখ হাসিনার নির্দেশে, তো এই বিষয়গুলো নিয়ে তিনি যদি মামলা করতে চান তাহলে কয়েক হাজার অপরাধের যাকে বলে অভিযোগ তিনি পাবেন। এবং এই কাজ কয়েক হাজার অভিযোগের নিষ্পত্তি করতে তাকে কতদিন সময় লাগবে আমি বলতে পারবো না, কিন্তু শেখ হাসিনাকে ইচ্ছা করলে সেই অপরাধের দায়ে কয়েক হাজার বছর ধরে মানে তার যদি জেলখানায় রাখতে চান কয়েক হাজার বছরের কারাদণ্ড হবে। আর যদি ফাঁসিতে লটকাতে চান তাহলে 1000 বার থেকে ফাঁসিতে লটকালেও এই অভিযোগগুলো নিষ্পত্তি হবে না। এত অভিযোগ ট্রাইব্যুনালের কাছে রয়েছে এবং একেবারে চাক্ষুষ তথ্য এবং প্রমাণ সহ। 71-এর যে প্রমাণ ছিল সেটি অনেকটা অস্পষ্ট এবং এগুলো নিয়ে অনেক প্রশ্ন করার সুযোগ ছিল, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো আলটিমেটলি একেবারে হাতে কলমে ডকুমেন্ট মানে একেবারে তথ্য এবং প্রমাণ সহ সবকিছুই ট্রাইব্যুনাল ইচ্ছে করলে গ্রহণ করতে পারবে, অকাট্য যুক্তি সহকারে এগুলো উপস্থাপন করা যেতে পারে।
তো এই বিচারে যখন তোড়জোড় চলছে তখন শেখ হাসিনা ভারতে, এবং শেখ হাসিনার যে বিচার, সেই বিচার করার জন্য বাংলাদেশ থেকে ওয়ারেন্ট ইস্যু করে তাকে আনতে হবে এবং ভারতকে প্রত্যাবর্তন করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট। এখন এগুলোর ব্যাপারে অনেকগুলো আন্তর্জাতিক আইন রয়েছে এবং ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এখানে দুটো দেশের সরকারের যে সম্পর্ক, এটা অনেক নির্ভর করে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে শেখ হাসিনাকে আনতে চাচ্ছেন বা বিচার করতে চাচ্ছেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত তিনি সেটি পারবেন কি পারবেন না, এটা একটা প্রশ্ন। তার সে দক্ষতা, সাহস, যোগ্যতা বা সময় এটা হবে কিনা, এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবেন কিনা, কিভাবে করবেন, কখন করবেন, এই বিষয়গুলোর উপরে মূলত এই যে ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে এটার ভবিষ্যৎ নির্ভর করবে। যদি শেখ হাসিনাকে পাওয়া যায়, আনা যায়, তখন এক ধরনের ইতিহাস তৈরি হবে। আর যদি ভারত শেখ হাসিনাকে না পাঠায়, কিংবা ভারত এখানে আরও মন্দ কিছু করে, রূঢ় কিছু করে, নেতিবাচক কিছু করে, তাহলে দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনাল নিয়ে যে তোড়জোড় চলছে এটির আবার অন্য নিয়তি হতে পারে, এটির আবার অন্য ইতিহাস তৈরি হয়ে যেতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং তিনি জানেন এই ট্রাইব্যুনালের ভাগ্যে কি আছে, ডক্টর ইউনূসের ভাগ্যে কি আছে, তাজউল সাহেবের ভাগ্যে কি আছে, শেখ হাসিনার ভাগ্যে কি আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।